হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা রেজোনেন্সের কনসেপ্ট ক্লিয়ার করব। রেজোনেন্স অংশটি ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের অন্তর্গত। রেজোনেন্সের কনসেপ্ট আমরা অর্গ্যানিক মলিকিউলের প্রপার্টি এক্সপ্লেন করতেও দেখতে পাই এবং নিট জেইমেন প্রভৃতি পরীক্ষায় রেজোনেন্স থেকে অনেক কোয়েশ্চেন থাকে। তো এই ভিডিওটা তোমরা দেখো পুরোটা এবং রেজোনেন্সের বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করো। আমরা কেমিক্যাল বন্ডিংয়ে অনেক মলিকিউল সম্পর্কে জেনেছি, কিন্তু একই মলিকিউলকে একাধিকভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা এখন দেখব। যেমন মনে করো এখানে একটা আয়ন রয়েছে, অ্যাসিটেট আয়ন। এই অ্যাসিটেট আয়নের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এভাবেও আমরা অ্যাসিটেট আয়নটাকে রিপ্রেজেন্ট করতে পারি, আবার আরেকভাবেও রিপ্রেজেন্ট করা যায়, যেটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এই দুটো স্ট্রাকচারের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য একটা রয়েছে, খেয়াল করে দেখো। এই দুটো স্ট্রাকচারে সিগমা স্ট্রাকচার যেটা মলিকিউলের সেটা সেম রয়েছে, কিন্তু এর পাই বন্ডের যে স্ট্রাকচার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ দুটো স্ট্রাকচার একই মলিকিউলকে রিপ্রেজেন্ট করে, কিন্তু জাস্ট ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচার দুটোর মধ্যে। প্রথম স্ট্রাকচারে যে কার্বন অক্সিজেন বন্ডে পাই বন্ড রয়েছে, পরের স্ট্রাকচারে সেই পাই বন্ডের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে একই মলিকিউলকে দুটো স্ট্রাকচারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং এই স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবং এই ঘটনাটাই রেজোনেন্স। আমরা এই স্ট্রাকচারগুলোকে যখন প্রেজেন্ট করি তার মাঝখানে একটা ডাবল হেডেড অ্যারো ইউজ করি এবং এই ডাবল হেডেড অ্যারোর সাহায্যে আমরা দুটো স্ট্রাকচারকে একটা একটা কনভার্ট হচ্ছে এটা বোঝাই। এখানে সিগমা ইলেকট্রনগুলোর পজিশন চেঞ্জ হয় না, সিগমা ইলেকট্রনগুলো একই জায়গায় অবস্থান করে, কিন্তু পাই ইলেকট্রনের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। এই পাই ইলেকট্রনের পজিশন চেঞ্জ হওয়ার এই ঘটনাটাকে আমরা বলছি রেজোনেন্স। এবং যে স্ট্রাকচারগুলো রেজোনেন্সের ফলে উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা বলছি রেজোনেটিং স্ট্রাকচার অর ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তো আমরা বিভিন্ন মলিকিউলের এই রেজোনেটিং বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোর মাধ্যমে পাই ইলেকট্রনের শিফটিংটাকে প্রেজেন্ট করে থাকি। আমরা এই স্ট্রাকচারগুলোর কিছু প্রপার্টিও দেখে নেব। তো এখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচার কী করে বানাচ্ছি আমরা পাই ইলেকট্রন শিফট করে। অর্থাৎ অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা ছিল প্রথম স্ট্রাকচারে, সেই নেগেটিভ চার্জটাকে আমরা পাশের অক্সিজেনে শিফট করে দেবো। এই পাই ইলেকট্রনের শিফটিংয়ের মাধ্যমেই আমাদের রেজোনেন্স ঘটবে। তো পাই ইলেকট্রনগুলো কোনো এক জায়গায় স্থির থাকছে না, যখনই তারা সুযোগ পাচ্ছে তখনই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যাচ্ছে এবং তার ফলে রেজোনেন্স ঘটছে। এবং রেজোনেন্স প্রক্রিয়াটাকে দেখানোর জন্য আমরা বিভিন্ন স্ট্রাকচার সাহায্য নিচ্ছি এবং দেখাচ্ছি আমরা যে পাই ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে। রেজোনেন্সে আমরা যেটা একটু আগেই বললাম, সিগমা স্কেলিটন যে মলিকিউলের সেটা সেম থাকে, শুধুমাত্র পাই স্কেলিটনটা চেঞ্জ হয়। এছাড়া এখানে যে স্ট্রাকচারগুলো আমরা পাচ্ছি রেজোনেন্সে, এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে কোনোটাই অ্যাকচুয়াল মলিকিউলের স্ট্রাকচার নয়। অ্যাকচুয়াল মলিকিউলের যে স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার কোনোটাই সেটা নয়। এই যে স্ট্রাকচারগুলো আমরা রিপ্রেজেন্ট করছি এগুলো রেজোনেটিং স্ট্রাকচার। এগুলো ওই অ্যাকচুয়াল স্ট্রাকচারকে খানিকটা রিপ্রেজেন্ট করে, কিন্তু পুরোটা রিপ্রেজেন্ট করে না। কোনো স্ট্রাকচারই মলিকিউলের পুরো প্রপার্টি এক্সপ্লেন করতে পারে না। তো নেক্সট আমাদের এই পয়েন্টটাই, যে কোনো স্ট্রাকচার, আমাদের রেজোনেটিং স্ট্রাকচার মলিকিউলের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করতে পারছে না। সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারগুলোরই কোনো রিয়েল এক্সিস্টেন্স হয় না। এই যে স্ট্রাকচারগুলো আমরা ড্র করছি রেজোনেটিং স্ট্রাকচার হিসাবে, এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। তো বেসিক্যালি রেজোনেন্সটা কী দাঁড়ালো? রেজোনেন্সটা হলো এরকম একটা প্রক্রিয়া যেখানে সিগমা ইলেকট্রনগুলোর পজিশন সেম আছে, পাই ইলেকট্রনগুলোর যে পজিশনটা সেটা চেঞ্জ হচ্ছে এবং পাই ইলেকট্রনটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ছড়িয়ে পড়ছে। দ্যাট ইজ কল্ড ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। অর্থাৎ একটা পয়েন্টে পাই ইলেকট্রন না থেকে সে বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ছে, দ্যাট ইজ কল্ড
ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। তো এখানে একটা কোয়েশ্চেন আমাদের থেকে যাচ্ছে, তাহলে সঠিক স্ট্রাকচার মলিকিউলের কী হবে? এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনোটাই যদি সঠিক স্ট্রাকচার না হয়, বা এই স্ট্রাকচারগুলো কোনোটাই যদি মলিকিউলের অ্যাকচুয়াল প্রপার্টি এক্সপ্লেন পুরোপুরি না করতে পারে, তাহলে সঠিক স্ট্রাকচার কোনটা? তো আমরা এখানে যে স্ট্রাকচার দুটো দেখছিলাম, এই স্ট্রাকচার দুটো হচ্ছে আমাদের রেজোনেটিং বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এখন যে আমরা স্ট্রাকচারটা দেখছি, এইটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। আমরা প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে এরকম রেজোনেন্স হাইব্রিড ড্র করতে পারি। হোয়াট ইজ রেজোনেন্স হাইব্রিড? যে বিভিন্ন ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো পাওয়া যাচ্ছে, তাদের একটা অ্যাভারেজ স্ট্রাকচারকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড, যেখানে এই টোটাল চার্জটা এবং পাই ইলেকট্রনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে সমস্ত পয়েন্টগুলোতে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যেটা, যে পাই বন্ডটা যেটা রয়েছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর পাশের অক্সিজেন একটা মাইনাস চার্জ ছিল, সেটা রেজোনেন্সের মাধ্যমে পাশের অক্সিজেনে শিফট হয়ে গেছে এবং পজিশন দেখো ইন্টারচেঞ্জ হয়েছে। তো তার মানে এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে, অর্থাৎ অক্সিজেনের মাইনাস চার্জটা তার পাশের অক্সিজেনে শিফট করবে, আর পাই বন্ডটা যেখানে ছিল তার পাশের অক্সিজেনে শিফট করে যাবে। অর্থাৎ পাই ইলেকট্রনটা একবার এদিকের অক্সিজেনে আরেকবার পাশের অক্সিজেনে শিফট করতে থাকবে। তো এই অবস্থাতে যদি আমরা বন্ড অর্ডারগুলো ফলো করার চেষ্টা করি, তো দুটো কার্বন অক্সিজেনই ইকুয়াল বন্ড অর্ডার হয়ে যাবে, এবং বন্ড অর্ডারটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারবো যে টোটাল নাম্বার অফ বন্ড, অর্থাৎ দুটো আর একটা তিনটে টোটাল বন্ড হচ্ছে এবং ডিভাইড হচ্ছে দুটো বন্ডের মধ্যে। তো আমরা বন্ড অর্ডার প্রত্যেকটা পাবো 1.5 করে। আরেকবার বলছি, এখানে কার্বন অক্সিজেনের যে ডাবল বন্ডটা আছে, তার মানে দুটো বন্ড ধরছি, আর যে সিঙ্গেল বন্ডটা আছে তাকে একটা বন্ড ধরছি, তাহলে টোটাল বন্ড হলো কতটা? তিনটে। আর টোটাল কার্বন অক্সিজেন আমরা পাচ্ছি দুটো কার্বন অক্সিজেন বন্ড। তো এই তিনটে বন্ড, সিগমা এবং পাই মিলিয়ে তিনটে বন্ড দুটো কার্বন অক্সিজেন বন্ডের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা বন্ড অর্ডার হচ্ছে 1.5 করে। তো ইকুয়ালি দুটো কার্বন অক্সিজেনে ডিভাইড হয়ে যাচ্ছে বন্ড অর্ডারটা, এবং চার্জটাও খেয়াল করে দেখো ইকুয়ালি দুটো অক্সিজেনের উপর ছড়িয়ে পড়বে, অর্থাৎ টোটাল যে মাইনাস চার্জটা সেটা দুটো অক্সিজেনে ছড়িয়ে পড়লে -1/2 করে প্রত্যেকটা অক্সিজেন পাবে। তো এরকম যে স্ট্রাকচারটা আমরা পেলাম, দ্যাট ইজ কল্ড আমাদের রেজোনেন্স হাইব্রিড। আমরা এই রেজোনেন্স হাইব্রিডটাকে অ্যাসিটেট আয়নের ক্ষেত্রে এভাবেও লিখতে পারি, যেখানে আমরা অক্সিজেনগুলোর ওপর ডেল নেগেটিভ চার্জ করে কনসিডার করছি। যখনই একের চেয়ে কম চার্জ কোনো একটা অ্যাটমের ওপর থাকবে, তখন সেটাকে ডেল দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো ডেল নেগেটিভ করে প্রত্যেকটা অক্সিজেনের ওপর চার্জ ইকুয়ালি ছড়িয়ে পড়ছে। তো রেজোনেন্সের ফলে কি হলো? রেজোনেন্সের ফলে চার্জ ইকুয়ালি দুটো অক্সিজেনের উপর ছড়িয়ে পড়লো, এবং যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। তো এখানে রেজোনেন্স হাইব্রিডে আমরা এই যে বন্ড দুটো দেখছি, এই বন্ডগুলোকে আমরা পার্শিয়াল পাই বন্ড বলছি, অর্থাৎ যে একটা পাই বন্ড ছিল, দেখো খেয়াল করে সিগমা বন্ডগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে, দুটো অক্সিজেনে একটা একটা করে সিগমা বন্ড ছিল, সিগমা বন্ডগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, কিন্তু পাই বন্ডটা দুটো সিগমা বন্ডের সাথে হাফ হাফ করে ডিভাইড হয়ে গেছে এবং তৈরি হচ্ছে পার্শিয়াল পাই বন্ড। তো এইভাবে আমরা যে রেজোনেন্স হাইব্রিডটা পেলাম, এইটা হচ্ছে মলিকিউলের অ্যাকচুয়াল স্ট্রাকচার, যেটা মলিকিউলের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করতে পারে। ফর এক্সাম্পল, আমরা অ্যাসিটেট আয়নের ক্ষেত্রে দেখতে পাই যে প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ডের লেন্থ সেম। যদি আমরা রেজোনেন্স হাইব্রিডটাকে কনসিডার করি, তাহলে রেজোনেন্স হাইব্রিডেও প্রত্যেকটা কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার সেম আছে, অর্থাৎ আমরা রেজোনেন্স হাইব্রিডের কনসেপ্ট থেকে যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ড সেম হবে এবং তার লেন্থও সেম হবে, বন্ড অর্ডারও সেম। কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার যে দুটো আমরা পেয়েছিলাম, খেয়াল করো রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু একটা সিঙ্গেল বন্ড ছিল, একটা ডাবল বন্ড ছিল, তাহলে সেখানে একটা লেন্থ ছোট হতো, আরেকটা লেন্থ বড় হতো, যেটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা বন্ড লেন্থ যখনই এক্সপ্লেন করতে যাচ্ছি স্ট্রাকচারটার, তখন রেজোনেন্স হাইব্রিড বন্ড লেন্থকে সঠিকভাবে এক্সপ্লেন করছে, যেটা কোনো ক্যানোনিক্যাল স্ট্রাকচার করতে পারছে না। ওই জন্য আমরা বলছি যে আমাদের এই রেজোনেন্স হাইব্রিডটা হলো সঠিক স্ট্রাকচার।
তো রেজোনেন্সটা হচ্ছে কীভাবে সেটা এখানে আমরা দেখিয়েছি অ্যারো দিয়ে। অক্সিজেনের মাথায় যে মাইনাস চার্জটা রয়েছে, এই মাইনাস চার্জটা কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডটার ওপর পড়ছে, তো সিঙ্গেল বন্ডটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড। এবার যেই ডাবল বন্ড হয়ে যাবে, কার্বনের তো বন্ড সংখ্যা 4 থেকে বেড়ে 5 হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়। তো সেই অবস্থায় যে কার্বন অক্সিজেন পাই বন্ডটা রয়েছে, পাই বন্ডটা খুলে যাবে এবং পাই বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের উপর মাইনাস চার্জ তৈরি হবে। এভাবে করে রেজোনেন্স প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এবং মলিকিউলগুলো একটা রেজোনেন্স স্ট্রাকচার থেকে আরেকটা রেজোনেন্স স্ট্রাকচারে চলে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটা চলতে থাকবে। অক্সিজেনের উপর মাইনাসটা বন্ড বানাবে আর বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের উপর মাইনাস হবে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, দুটো স্ট্রাকচার একটা আরেকটাতে কনভার্ট হতে থাকবে। রেজোনেন্সের ক্ষেত্রে মনে রাখবে সবসময় বেশি ইলেকট্রন ঘনত্ব থেকে কম ইলেকট্রন ঘনত্বের দিকে চার্জের মুভমেন্টটা হবে। অর্থাৎ এখানে অক্সিজেনের যেখানে মাইনাস চার্জ আছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, যেখানে অক্সিজেনটা ডাবল বন্ড করে আছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি কম। তো তার ফলে মাইনাস থেকে ডাবল বন্ডের দিকে চার্জের মুভমেন্টটা হবে। তো সেটাই আমরা এখানে দেখছি যে হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে লো ইলেকট্রন ডেন্সিটির দিকে ইলেকট্রন মুভমেন্টের কথা বলা হচ্ছে। এবার আমরা কিছু পার্টিকুলার আয়নের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচারগুলো একটু দেখে নেব। যেরকম আমাদের নাইট্রেট আয়ন রয়েছে, নাইট্রেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখে নিই আমরা। তো নাইট্রেটের ক্ষেত্রে 3 রকম রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে। তো কী কী স্ট্রাকচার পাচ্ছি আমরা? 3টে স্ট্রাকচার দেখতেই পাচ্ছ তোমরা। প্রথম স্ট্রাকচারে যে দুটো অক্সিজেনের উপর মাইনাস রয়েছে আর আরেকটা যে এই অক্সিজেন রয়েছে তার উপর ডাবল বন্ড রয়েছে, সেখানে ডাবল বন্ডটা রয়েছে। পরের স্ট্রাকচার ঠিক সেটা চেঞ্জ হয়ে গেল। পরের স্ট্রাকচারে আমরা দেখছি চেঞ্জ হয়ে গিয়ে অন্য একটা অক্সিজেনে ডাবল বন্ড এলো আর বাকি দুটোতে মাইনাস, এবং তারপরে স্ট্রাকচারে আবার সেটা চেঞ্জ হয়েছে। তো দেখো খেয়াল করে ইন্টারেস্টিং ব্যাপারটা যে এখানে প্রথম স্ট্রাকচারটায় যে অক্সিজেনটা ডাবল বন্ড করেছিল, দ্বিতীয় স্ট্রাকচারে আরেকটা অক্সিজেন ডাবল বন্ড করেছে, এবং তৃতীয় স্ট্রাকচারে ওই দুটো অক্সিজেন ছাড়া থার্ড যে অক্সিজেনটা ছিল সে ডাবল বন্ড করেছে। তো এইভাবে করে প্রত্যেকটা অক্সিজেনই একবার করে ডাবল বন্ড করার সুযোগ পাচ্ছে। তো এটা অনেকের কোয়েশ্চেন থাকে যে রেজোনেটিং স্ট্রাকচার কটা আঁকবো, এরকম করে তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তো রেজোনেন্স স্ট্রাকচার আমরা কটা ড্র করব। তো রেজোনেন্স স্ট্রাকচার ততগুলোই হবে যতগুলো আমরা নতুন নতুন স্ট্রাকচার পেতে পারি। এখানে আমরা 3টে অক্সিজেন পেয়েছি, 3টে অক্সিজেনকে প্রত্যেকবার একটা করে ডাবল বন্ড দিলে 3বার নতুন স্ট্রাকচার পেতে পারো। তো এই 3টেই রেজোনেটিং স্ট্রাকচার তোমার হবে। এবার চলে আসি অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করা যায়। এখানে লুইস ডট স্ট্রাকচারে আমরা রিপ্রেজেন্ট করছি, নাইট্রোজেনের উপর তো প্লাস চার্জ থাকছে। এবার রেজোনেন্স হাইব্রিডটা দেখে নিই। রেজোনেন্স হাইব্রিডে আমরা কি দেখতে পাচ্ছি? রেজোনেন্স হাইব্রিডে দেখা যাচ্ছে যে অক্সিজেনের উপর 2/3 করে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো রেজোনেন্স হাইব্রিডটা আমরা যেটা বলছিলাম যে 3টে স্ট্রাকচারের অ্যাভারেজ স্ট্রাকচার হবে। তো টোটাল চার্জ কত দেখো, দুটো অক্সিজেনের মাথায় টোটাল চার্জ হচ্ছে -2, অক্সিজেন আছে কটা? 3টে, তাহলে পুরো চার্জটা ডিভাইড হবে 3টে অক্সিজেনের ওপর, তাহলে কত করে হবে? 2/3 করে হবে প্রত্যেকটা অক্সিজেনের ওপর। তো সেটাই এখানে হয়েছে, প্রত্যেকটা অক্সিজেন 2/3 করে চার্জ পেয়েছে, এবং বন্ডটাও ডিভাইডেড হবে 3টে নাইট্রোজেন অক্সিজেন বন্ডের মধ্যে। সিগমা স্কেলিটন যেরকম ছিল সেরকমই থাকছে। পাই বন্ডটা কি হলো? 3টে নাইট্রোজেন অক্সিজেন বন্ডের উপর ডিভাইড হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা নাইট্রোজেন অক্সিজেন বন্ড পাচ্ছে 1/3 করে পাই বন্ড। তো এই হচ্ছে আমাদের রেজোনেন্স হাইব্রিড। আমরা চার্জটাকে -2/3 না লিখে ডেল নেগেটিভ করেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট আমরা চলে আসবো কন্ডিশন ফর রেজোনেন্স। তো রেজোনেন্সে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে রেজোনেন্স কখন হবে, কোন কন্ডিশনে রেজোনেন্স হতে পারে। তো রেজোনেন্স হতে গেলে সিস্টেমে যেটা দরকার সেটা হচ্ছে সিস্টেমটাকে কনজুগেটেড সিস্টেম হতে হবে। কনজুগেটেড সিস্টেম ছাড়া রেজোনেন্স হয় না। কিন্তু এছাড়াও আরও কতগুলো পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো আসছি। তো প্রথম আমাদের মলিকিউল বা আয়ন যেটা রেজোনেন্স হবে তাতে পাই বন্ড থাকতে হবে। পাই ইলেকট্রন ছাড়া রেজোনেন্স হয় না। একটা স্ট্রাকচার যেখানে কোনো পাই ইলেকট্রন নেই সেখানে তুমি রেজোনেন্স দেখতে পাবে না।
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা যে কনজুগেটেড সিস্টেমেই শুধুমাত্র রেজোনেন্স হয়। তো এবার আমি এক্সপ্লেন করব যে কনজুগেটেড সিস্টেম কোনটাকে বলে। থার্ড পয়েন্ট হচ্ছে সিস্টেমকে প্ল্যানার হতে হবে, মানে অ্যাটমসগুলোকে সেম প্লেনে থাকতে হবে। অ্যাটমসগুলো যদি সেম প্লেনে না থাকে তাহলে রেজোনেন্স পসিবল হবে না, কারণ বন্ড ফর্মেশনটা ঠিক করে হতে পারবে না। তো অ্যাটমস যারা রেজোনেন্স করছে, রেজোনেন্সে পার্টিসিপেট করছে, নতুন পাই বন্ড ফর্মেশন করছে, তাদেরকে সেম প্লেনে আসতে হবে। অল দ্য রেজোনেটিং স্ট্রাকচারস মাস্ট হ্যাভ টু ফলো লুইস ডট ফর্মুলা। প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচার যেন লুইস ডট ফর্মুলা ফলো করে। ওকে, আমরা যে কোনো একটা স্ট্রাকচার ড্র করে দিলাম যেটা লুইস ডট ফর্মুলা ফলো করলো না, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হবে না। তো এবার আমরা চলে আসি আমাদের কনজুগেটেড সিস্টেমে। আমরা এবার এক্সপ্লেন করব যে হোয়াট ইজ কনজুগেটেড সিস্টেম। তো কনজুগেটেড সিস্টেম বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে সমস্ত সিস্টেমে কোনো একটা ডাবল বন্ড থাকবে, তার সাথে কোনো একটা প্লাস বা কোনো একটা মাইনাস, কোনো একটা ডট মানে ফ্রি রেডিক্যাল, এগুলো যেখানে কানেক্টেড থাকছে সেগুলো হলো কনজুগেটেড সিস্টেম। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই এখানে। ফার্স্ট এক্সাম্পলে দেখছি একটা ডাবল বন্ড, তারপর একটা সিঙ্গেল বন্ড গ্যাপ দিয়ে একটা ডাবল বন্ড আছে। তাহলে কোনো একটা পাই বন্ড মানে ডাবল বন্ড, তার সাথে সিঙ্গেল বন্ড গ্যাপ থাকবে, সিঙ্গেল বন্ড গ্যাপ দিয়ে আরেকটা ডাবল বন্ড যদি থাকে, অর্থাৎ ডাবল সিঙ্গেল অল্টারনেট বন্ড থাকে, তারা হয় কনজুগেটেড সিস্টেম। আরেকটা এক্সাম্পল দেখব, ডাবল বন্ডের পর সিঙ্গেল বন্ড দিয়ে এখানে পাই বন্ড নেই, এখানে একটা প্লাস চার্জ আছে, তাহলে এটা কনজুগেটেড সিস্টেম। এবার এখানে ডাবল বন্ডের পর সিঙ্গেল বন্ড দিয়ে মাইনাস চার্জ আছে, এটাও কনজুগেটেড সিস্টেম। অর্থাৎ সিঙ্গেল বন্ড গ্যাপ দিয়ে কোনো ডাবল বন্ড থাকতে পারে, বা কোনো প্লাস থাকতে পারে, কোনো মাইনাস থাকতে পারে, আবার কোনো অ্যাটমের উপর লোন পেয়ার থাকতে পারে, আবার ডট থাকতে পারে, যেটাকে ফ্রি রেডিক্যাল আমরা বলি। প্রত্যেকটা কনজুগেটেড সিস্টেম। অর্থাৎ কনজুগেটেড সিস্টেম হওয়ার জন্য পাই বন্ড থাকতে হবে, এবং পাই বন্ডের সাথে সিঙ্গেল বন্ড গ্যাপ দিয়ে প্লাস মাইনাস ডট লোন পেয়ার বা ডাবল বন্ড কিছু একটা থাকলে তাকে আমরা বলছি কনজুগেটেড সিস্টেম। এখন এই কনজুগেটেড সিস্টেমগুলোতে রেজোনেন্স কী করে হয়, রেজোনেন্সটা দেখে নেব। তো ফার্স্ট স্ট্রাকচারে আমরা রেজোনেন্সে আসছি। ফার্স্ট যে স্ট্রাকচারটা, তাতে রেজোনেন্স কীভাবে হচ্ছে অ্যারোগুলো দেখো। প্রথমে কার্বন কার্বন যে ডাবল বন্ডটা রয়েছে, তার থেকে অ্যারোটা সাইডের কার্বনের দিকে যাচ্ছে। এবার সাইডের কার্বনের দিকে যাওয়া মানে কি, সাইডের কার্বনটায় ইলেকট্রনটা মাইনাস চার্জ তৈরি করবে। তো স্বাভাবিকভাবেই এদিকের যে ডাবল বন্ডটা আছে সেখান থেকেও অ্যারোটা আসছে মাঝখানে, এবং মাঝখানে ডাবল বন্ডটার উপর পড়ছে, মাঝখানে একটা নতুন ডাবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে দুটো যে ডাবল বন্ড আগের ছিল, দুটো ডাবল বন্ডই খুলে গেল। খুলে গিয়ে একদম ধারের কার্বনটায় মাইনাস তৈরি হলো, মাঝখানে কার্বনটায় একটা ডাবল বন্ড নতুন করে তৈরি হলো, আর যেহেতু এদিক থেকে ইলেকট্রনটা চলে গেছে, একদম এই সাইডের কার্বনটাতে একটা প্লাস চার্জ আসবে। তো এইভাবে রেজোনেন্সটা সম্পন্ন হচ্ছে মলিকিউলটাতে। পরে দেখবো আমরা একটা কার্বোক্যাটায়ন আছে। এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রেজোনেন্স কীভাবে হচ্ছে একটু দেখে নিই। এখানে যে ডাবল বন্ডটা রয়েছে, ডাবল বন্ডটা প্লাসের দিকে যাচ্ছে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডে যে পাই ইলেকট্রনটা সেটা প্লাস চার্জের দিকে যাচ্ছে। আমরা এই কথাটা আলোচনা করেছিলাম যে কোনো একটা হাই ইলেকট্রন ডেন্সিটি পয়েন্ট থেকে লো ইলেকট্রন ডেন্সিটি পয়েন্টের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হবে। তো এখানে যে পাই বন্ডটা আছে, পাই বন্ডটার যে ইলেকট্রনটা হাই ইলেকট্রন ডেন্সিটি বোঝাচ্ছে, আর প্লাস চার্জ মানে লো ইলেকট্রন ডেন্সিটি বোঝাচ্ছে। তো পাই বন্ডটা শিফট করে যাবে প্লাসের দিকে। তো ন্যাচারালি যেদিকে ইলেকট্রন শিফট করে গেল সেদিকে ডাবল বন্ডটা চলে এলো, আর উল্টো দিকে প্লাস চার্জটা চলে যাচ্ছে, কারণ ওদিকে ইলেকট্রনের ঘাটতি হয়েছে তাই। পরের রেজোনেন্সটা দেখব, এখানে আবার মাইনাস চার্জ রয়েছে। তো মাইনাস চার্জ যখন আছে, মাইনাস চার্জটা হচ্ছে হাই ইলেকট্রন ডেন্সিটি, তো মাইনাস থেকে ডাবল বন্ডের দিকে ইলেকট্রন শিফট হবে। তাই হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস চার্জটা বন্ডের উপর পড়ছে এবং সেখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, আর যে ডাবল বন্ডটা রয়েছে সেটা উঠে গিয়ে কার্বনের উপর মাইনাস চার্জ তৈরি করছে। তো এইভাবে রেজোনেন্স প্রক্রিয়াগুলো প্রত্যেকটা চলছে। ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে, এবং ডাবল হেডের মাঝখানে অ্যারো দেওয়া আছে, তার মানে হলো যে একটা স্ট্রাকচারে কন্টিনিউয়াসলি কনভার্ট হতে পারবে। অর্থাৎ প্রথম স্ট্রাকচারটা দ্বিতীয় স্ট্রাকচার কনভার্ট হবে, দ্বিতীয়টা আবার
প্রথমে কনভার্ট হতে পারবে। এইভাবেই তারা একে অপরের মধ্যে কনভার্ট হতে থাকবে এবং একটা রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার আমরা পাবো, যেটা অ্যাভারেজ স্ট্রাকচার, অর্থাৎ পাই ইলেকট্রনের অ্যাভারেজ পজিশন যেটা ইন্ডিকেট করে। এবং এইভাবে চার্জটা ছড়িয়ে পড়বে, ডিলোকালাইজ হবে, এবং দ্যাট ইজ কল্ড রেজোনেন্স। এই ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনকে আমরা রেজোনেন্স বলছি। এবং এর জন্য স্ট্রাকচারগুলো আরও বেশি করে স্টেবল হবে, আরও বেশি করে তাদের স্থায়িত্ব বাড়বে। ওকে, চার্জটা যত ছড়িয়ে পড়বে মলিকিউলের মধ্যে, তত জেনে রাখবে মলিকিউল বা আয়ন তাদের স্থায়িত্ব বৃদ্ধি পায়, স্টেবিলিটি ইনক্রিজ করে। নেক্সট আমরা আরেকটা রেজোনেন্স দেখব, যেখানে লোন পেয়ার অফ ইলেকট্রনটা ছড়িয়ে পড়ছে, লোন পেয়ারটা সিঙ্গেল বন্ডের উপর পড়ছে, ডাবল বন্ড তৈরি করছে। তো ন্যাচারালি নাইট্রোজেন অ্যাটমের ওপর ইলেকট্রন ঘাটতি হবে, তাই নাইট্রোজেনের ওপর প্লাস। এরপর সেই পাশের যে ডাবল বন্ডটা সেটা উঠে গিয়ে কার্বনের ওপর মাইনাস চার্জ তৈরি করছে। তাহলে একটা নতুন করে বন্ড তৈরি হচ্ছে পাই বন্ড, একটা পুরনো পাই বন্ড ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা রেজোনেন্সই আমরা এরকম দেখছি। লাস্ট আরেকটা রেজোনেন্স এখানে দেখিনি, এটা হচ্ছে আমাদের রেডিক্যালের ক্ষেত্রে রেজোনেন্স। রেডিক্যালের ক্ষেত্রে সিঙ্গেল ইলেকট্রন থাকে, তো সিঙ্গেল ইলেকট্রনটা তো একটা বন্ড বানাতে পারবে না, তো পাশের ডাবল বন্ডটাকে ভেঙে নিয়ে আরেকটা ইলেকট্রন ওর দরকার। তো পাশের ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, আর রেডিক্যালের যে একটা ইলেকট্রন আছে মিলিয়ে মাঝখানে একটা ডাবল বন্ড নতুন তৈরি করছে। তার ফলে কি হলো, একদম সাইডের যে CH2 ছিল তার কাছে একটাই সিঙ্গেল ইলেকট্রন থেকে গেল, তো ওই সিঙ্গেল ইলেকট্রনটা CH2 ডট হিসাবে লেখা হয়েছে। তো এইভাবে রেডিক্যালগুলোর ক্ষেত্রে আমরা রেজোনেন্সটা ফলো করি। আর এখানে অ্যারোটা যেটা প্লেস করা হয়, এই অ্যারোটা নর্মাল অ্যারো নয়, এটাকে আমরা বলি ফিশ হুক অ্যারো। ঠিক আছে, ফিশ হুক অ্যারো, হ্যাঁ, মাছ ধরার বড়শির মতো অ্যারোটা ইউজ করা হয়। তো এবার আমরা কিছু স্ট্রাকচার নিয়ে চলে এসেছি। স্ট্রাকচারগুলোর মধ্যে রেজোনেন্স হবে কি হবে না সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম স্ট্রাকচারটা দেখো, কোনো পাই বন্ড নেই, তাহলে পাই বন্ড ছাড়া তাতে কী করে রেজোনেন্স হবে? তো ফার্স্ট স্ট্রাকচারটা রেজোনেন্স হওয়ার কোনো প্রশ্ন নেই। সেকেন্ড স্ট্রাকচার একটা পাই বন্ড আছে, কিন্তু একটা পাই বন্ড থাকলেও সিস্টেমটা কনজুগেটেড হয় না। আমরা দেখেছি অল্টারনেট পাই বন্ড থাকলে তখন সিস্টেমটা কনজুগেটেড হয়। আমরা 3 নম্বর স্ট্রাকচারটাও দেখব, পাই বন্ড দুটো আছে কিন্তু তারা কনজুগেটেড নয়, বিকজ ডাবল বন্ডের পরে দুটো সিঙ্গেল বন্ড হয়ে ডাবল বন্ডটা পড়েছে। তো তার ফলে এটাও কনজুগেটেড সিস্টেম নয়, অর্থাৎ 1, 2, 3 কোনোটাতেই রেজোনেন্স হওয়ার কোনো চান্স নেই। বোঝা যাচ্ছে? এবার চলে আসবো 4 নম্বর স্ট্রাকচারে। 4 নম্বর স্ট্রাকচারে রেজোনেন্স হবে, বিকজ ডাবল বন্ড একটা রয়েছে, তারপরে দেখো একটা সিঙ্গেল বন্ড পাবে, তারপর একটা ডাবল বন্ড পাবে। তো এভাবে সিস্টেমটা হলো কনজুগেটেড। তো এই কারণে আমরা 4 নম্বর স্ট্রাকচারটাকে বলবো কনজুগেটেড সিস্টেম, আর কনজুগেটেড সিস্টেম মানেই রেজোনেন্স হবে। 5এরটাও কনজুগেটেড দেখো, কারণ ডাবল বন্ডের পর একটা সিঙ্গেল বন্ড পাচ্ছ, আবার ডাবল বন্ড পাচ্ছ। তো যখন দুটো ডাবল বন্ড মাঝখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্টেড হবে, তারা কনজুগেটেড সিস্টেম, এবং সেখানে রেজোনেন্স পসিবল। চলে আসো 6 স্ট্রাকচারে। 6 স্ট্রাকচারটা কনজুগেটেড নয়, বিকজ ডাবল বন্ডের পরে দুটো সিঙ্গেল বন্ড গ্যাপ হয়ে যাচ্ছে, তারপর রয়েছে তোমার ডাবল বন্ড। তো যখনই এরকম সিস্টেম হবে সেটা কখনই কনজুগেটেড সিস্টেম নয়। চলে আসছি 7 নম্বরে। 7 নম্বরের যে স্ট্রাকচারটা, অক্সিজেনের উপর আছে লোন পেয়ার। এই লোন পেয়ারের পরে একটা সিঙ্গেল বন্ড গ্যাপ দিয়ে ডাবল বন্ড রয়েছে, অর্থাৎ লোন পেয়ার আর ডাবল বন্ডের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড গ্যাপ। তো এটাকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে এটাকে আমরা এরকম স্ট্রাকচার নিতে পারি যেখানে রেজোনেন্স হবে। তো এখানে রেজোনেন্সটা স্টার্ট হবে আমাদের অক্সিজেনের লোন পেয়ার থেকে। অক্সিজেনের লোন পেয়ার অ্যারোটা পাশের সিঙ্গেল বন্ডের ওপর পড়বে, আর ডাবল বন্ডটা ন্যাচারালি খুলে গিয়ে কার্বনের ওপর মাইনাস চার্জ তৈরি করবে। তো এইভাবে রেজোনেন্স হবে, অক্সিজেনের ওপর প্লাস আসবে, কার্বনের ওপর মাইনাস। তো 7 নম্বর স্ট্রাকচারে রেজোনেন্স পসিবল। চলে আসছি 8 নম্বর স্ট্রাকচার। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো ডাবল বন্ড রয়েছে, দুটো ডাবল বন্ড মাঝখানে একটা সিঙ্গেল বন্ড গ্যাপে আছে। তো স্বাভাবিকভাবে এরা কনজুগেটেড, এরাও রেজোনেন্স করতে পারে। এখানে রেজোনেন্সের ডাইরেকশন হবে ঠিক উল্টো, অর্থাৎ এখানে কার্বন অক্সিজেন যে সিঙ্গেল বন্ডটা, এই সিঙ্গেল বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের উপর মাইনাস হবে। তার ফলে পাশের যে রিংয়ের মধ্যে ডাবল বন্ডটা রয়েছে, সেই ডাবল বন্ডটা খুলে গিয়ে রিংয়ের সাথে কার্বনের যে সিঙ্গেল বন্ডটা, সেইখানে ডাবল বন্ড তৈরি হবে, আর রিংয়ের মধ্যে আসবে প্লাস চার্জ। ওকে, তো এইভাবে আমরা
দেখলাম যে কোন মলিকিউলসগুলোতে রেজোনেন্স পসিবল। হ্যাঁ, তো আমরা সেই সমস্ত সিস্টেমগুলোতে রেজোনেন্স দেখব যেখানে কনজুগেটেড সিস্টেম রয়েছে। এবার আরও দু একটা আমরা আয়ন দেখে নিই। তার মধ্যে রয়েছে কার্বনেট আয়ন। তো কার্বনেট আয়নের ক্ষেত্রে রেজোনেন্সটা কীরকম হবে দেখো। কার্বনেট আয়নের ক্ষেত্রে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি আমরা, যে দুটো অক্সিজেনের উপর মাইনাস চার্জ আছে আর কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে। তো এখানেও কার্বন অক্সিজেন বন্ড যেহেতু তিনটে রয়েছে আর একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড করেছে, তো সেই ডাবল বন্ডটা অল্টারনেট করে করে প্রত্যেকটা অক্সিজেন একবার করে পাবে। তো এভাবে করে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বানাতে পারবো ম্যাক্সিমাম তিনটে, অর্থাৎ কার্বন অক্সিজেনগুলো প্রত্যেকটাই একবার করে ডাবল বন্ড করে নেবে। তো তিনটে রেজোনেটিং স্ট্রাকচার হবে এবং এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো রেজোনেন্স হাইব্রিডটা যদি দেখি আমরা, অনেকটা নাইট্রেট আয়নের মতোই হলো। নাইট্রেট আয়নেও যেরকম আমরা দেখেছি 2/3 করে করে প্রত্যেকটা অক্সিজেনে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এখানেও তাই হবে। এখানেও কার্বনেট আয়নের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড হবে। এবার চলে আসছে আমরা সালফেট আয়নের রেজোনেন্সে। সালফেট আয়নের রেজোনেন্সটা আমরা দেখব। এখানে দুটো অক্সিজেন ডাবল বন্ড করেছে আর দুটো অক্সিজেন মাইনাস চার্জ রয়েছে। তো এখানে পসিবল স্ট্রাকচার হবে 6টা। এখানে 6টা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো। প্রত্যেকটা অক্সিজেনে যে এই যে মাইনাস চার্জটা রয়েছে ডাবল বন্ডের সাথে অল্টারনেট করে রেজোনেন্সগুলো করবে এবং রেজোনেন্স করে করে তারা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে প্রত্যেকটা অক্সিজেনের ওপর। অর্থাৎ আমরা টোটাল রেজোনেটিং স্ট্রাকচার পাবো সালফেটের 6টা। এবার চলে আসছি আমরা বেনজিনের কথায়, অর্থাৎ বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারে। বেনজিনের রেজোনেন্সটা বেশ ইম্পর্টেন্ট এবং বেনজিন রেজোনেন্সের জন্যই অ্যারোমেটিক হয়। তো আমরা বেনজিনের যে দুটো স্ট্রাকচার দেখতে পাই রেজোনেন্সের ফলে, এই হলো দুটো স্ট্রাকচারগুলোতে কি হচ্ছে খেয়াল করো, অ্যারো দিয়ে দেখানো হয়েছে পাই বন্ডগুলো তাদের পজিশন চেঞ্জ করছে। অর্থাৎ পাই বন্ডগুলো প্রথম স্ট্রাকচারে যে পজিশনে ছিল ঠিক পরের স্ট্রাকচারে পজিশনগুলো চেঞ্জ করে নিয়েছে এবং অ্যারো দিয়ে সেই পজিশনগুলোকে আমরা দেখিয়েছি। তো এই দুটো স্ট্রাকচার হচ্ছে বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। অর্থাৎ পাই ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি বেনজিন রিংয়ের মধ্যে তার পজিশন চেঞ্জ করতে থাকে। তো এইভাবে পজিশন চেঞ্জ করতে থাকলে আমরা যেটা দেখতে পাবো যে এই স্ট্রাকচারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তার হাইব্রিড ফর্মে, এবং হাইব্রিড ফর্মে যখন রিপ্রেজেন্ট করছি তখন মাঝখানে একটা গোল চিহ্ন দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দেখেছি যে বেনজিনের মাঝখানে একটা গোল দেওয়া থাকে। তো গোল দেওয়ার কারণটা হচ্ছে যে ওটা বেনজিনের রেজোনেন্স হাইব্রিড। আমরা প্রথমেই ভিডিওর আলোচনা করেছি যে রেজোনেন্স হাইব্রিড হচ্ছে মলিকিউলের সঠিক স্ট্রাকচার, যেটা মলিকিউলের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করতে পারে। আমরা যদি বেনজিনের ক্যানোনিকাল স্ট্রাকচার দুটো ধরে নিই, ক্যানোনিকাল স্ট্রাকচারে আমরা দেখব 3টে ডাবল বন্ড আছে আর 3টে সিঙ্গেল বন্ড আছে। সেই হিসাবে বেনজিনের প্রত্যেকটা এখানে বন্ডি লেন্থগুলো আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে লেন্থ একরকম হবে আর 3টে লেন্থ আলাদা হবে। কিন্তু প্র্যাকটিক্যালি বেনজিনে সেটা হয় না, প্রত্যেকটা লেন্থ সেম থাকে। প্রত্যেকটা লেন্থের অ্যামাউন্ট হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। তো প্রত্যেকটা লেন্থ কেন সেম হয় বেনজিনে সেটা এক্সপ্লেন করা যায় বাই রেজোনেন্স। যেহেতু বেনজিনে রেজোনেন্স হচ্ছে সেই কারণে বেনজিনের প্রত্যেকটা বন্ড লেন্থ সেম হয়ে যায়। পাই ইলেকট্রনগুলো কোনো একটা পার্টিকুলার বন্ডের ওপর থাকে না, পাই ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি তাদের পজিশন চেঞ্জ করতে থাকে এবং পাই ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি পজিশন চেঞ্জ করার জন্য আমরা দেখতে পাই যে পাই ইলেকট্রনটা মানে রিং আকারে যেন বিস্তৃত রয়েছে পুরো বেনজিন রিংটার ওপর। তো ওই জন্য মাঝখানে একটা গোল চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি বেনজিনে। তো এটাকে বলছি আমরা বেনজিনের হাইব্রিড ফর্ম। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পাই ইলেকট্রনটা কোনো পার্টিকুলার বন্ডের ওপর থাকছে না, 6টা যে পাই ইলেকট্রন আছে বেনজিনে তারা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে পুরো রিংটার ওপর। তো সেই কারণেই আমরা বেনজিনের এই হাইব্রিড ফর্মটা ড্র করছি। তো জাস্ট এখানে একটা সার্কেল ড্র করে দিলেই মাঝখানে হাইব্রিড স্ট্রাকচারটা হয়ে যাবে। এবার ডিসকাস করব আমরা রেজোনেন্স এনার্জি কনসেপ্টটা। রেজোনেন্স এনার্জি কি? রেজোনেন্স যে প্রক্রিয়াটা আমরা দেখছি, এই প্রক্রিয়াতে আমরা বিভিন্ন যে ক্যানোনিকাল স্ট্রাকচারগুলো ফলো করছি, এই ক্যানোনিকাল স্ট্রাকচারগুলো বিভিন্ন ধরনের এনার্জি হতে পারে, কোনোটার কম বা কোনোটার বেশি। আমরা
দেখতে পাবো যখন রেজোনেন্স হাইব্রিডটা তৈরি হবে তার এনার্জি কিন্তু ওই ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোর থেকে অনেক কম হয়। এখানে আমরা হিট অফ হাইড্রোজেনেশনের সাহায্যে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে চাইছি। তো এখানে আমরা সাইক্লোহেক্সিন নিয়েছি, তারপরে আমরা স্ট্রাকচার নিয়েছি 1,3 ডাইইন সিস্টেম যেটা সাইক্লোহেক্সিনে। তো তার সাথে আমরা বেনজিনকে কম্পেয়ার করছি। তো এখানে একটা ডাবল বন্ড থাকলে, তারপরে স্ট্রাকচারে দুটো ডাবল বন্ড থাকলে এবং তারপরে স্ট্রাকচারে আমরা দেখাচ্ছি তিনটে ডাবল বন্ড থাকলে হিট অফ হাইড্রোজেনেশনের পরিমাণটা কত হবে। তো প্রথম স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি 28.6 হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। তারপরে যখন দুটো ডাবল বন্ড হয়ে গেল, তাদের মধ্যে কনজুগেশন এলো, তখন সেটা হচ্ছে 55.6 এবং থার্ড যে স্ট্রাকচার তাতে হচ্ছে 85.8 হিট অফ হাইড্রোজেনেশন। তো হিট অফ হাইড্রোজেনেশন অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কোন স্ট্রাকচার কতটা স্টেবল সেটা। যখনই আমরা সাইক্লোহেক্সাট্রাইনের ক্ষেত্রে 85.8 এই ভ্যালুটা প্রেডিক্ট করছি, সেখানে দেখা যাচ্ছে বেনজিনে সেটা 49.4। অর্থাৎ সাইক্লোহেক্সাট্রাইন আর বেনজিন এক ব্যাপার নয়। সাইক্লোহেক্সাট্রাইন যে মলিকিউলটা আমরা ভাবছি সেখানে তিনটে সিঙ্গেল বন্ড আছে, তিনটে ডাবল বন্ড আছে। সেখানে যে হিট অফ হাইড্রোজেনেশন হচ্ছে তার থেকে বেনজিনে হিট অফ হাইড্রোজেনেশন আরও কম। এই এক্সট্রা স্টেবিলিটি যে বেনজিনের তৈরি হচ্ছে সেটার কারণটাই হচ্ছে রেজোনেন্স। তো আমরা এখানে সেটাই বলছি যে এনার্জি ডিফারেন্স বিটুইন মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার অ্যান্ড রেজোনেন্স হাইব্রিড, এই ডিফারেন্সটাকে আমরা বলছি রেজোনেন্স এনার্জি। অর্থাৎ বিভিন্ন যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো হয় তাদের থেকে রেজোনেন্স হাইব্রিডটা যতটা লোয়ার এনার্জির হবে সেটাকে আমরা বলবো রেজোনেন্স এনার্জি। এবং এখানে বেনজিনের ক্ষেত্রে রেজোনেন্স এনার্জি আমরা মার্ক করছি 36 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ এই 36 কিলো ক্যালোরি পার মোল অ্যামাউন্টের রেজোনেন্সের জন্য বেনজিনের একটা এক্সট্রা স্টেবিলিটি আছে। তো এইভাবে আমরা রেজোনেন্স এনার্জিকে ডিফাইন করছি। রেজোনেন্স হলে দেখা যায় মলিকিউলের মধ্যে স্টেবিলিটি ইনক্রিজ করে, যেমন আমরা দেখছি বেনজিনেও রেজোনেন্স হওয়ার ফলে স্টেবিলিটি ইনক্রিজ করছে। আর সাইক্লোহেক্সাট্রাইন যেটা আমরা মলিকিউলটার কথা ভাবছি, সেই মলিকিউলটায় তিনটে ডাবল বন্ড, তিনটে সিঙ্গেল বন্ড থাকার কথা। প্র্যাকটিক্যালি বেনজিনেও আমরা এরকম স্ট্রাকচার ড্র করি, কিন্তু অ্যাকচুয়ালি বেনজিন সেটা নয়। বেনজিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখতে গেলে তার রেজোনেন্স হাইব্রিডটাকে দেখতে হবে, যেখানে রিং আকারে আমরা দেখব 6টা পাই ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এটাকে বলছি আমরা রেজোনেন্স হাইব্রিড। এবার আমরা বেনজিনের অরবিটাল ডায়াগ্রাম দেখাবো এবং তার সাহায্যে রেজোনেন্সটাকে খানিকটা এক্সপ্লেন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেনজিনের মধ্যে সিগমা বন্ড ফর্ম করেছে। প্রত্যেকটা কার্বন হচ্ছে বেনজিনে sp2 এবং sp2 কার্বনগুলো নিজেদের মধ্যে সিগমা বন্ড ফর্ম করে একটা রিং ফর্ম করেছে, যেটা হচ্ছে আমাদের সিগমা স্কেলিটন আমরা বলে থাকি। এবং তার সাথে 6টা হাইড্রোজেন অ্যাটাচ হয়েছে, হাইড্রোজেনে s অরবিটাল অ্যাটাচ হয়েছে, হয়ে আমাদের স্কেলিটনটা বেনজিনের তৈরি হয়েছে। এবার এই সিগমা স্কেলিটনের পরে আমরা ডিসকাস করব পাই স্কেলিটনটা। তো প্রত্যেকটা কার্বনে একটা করে পি অরবিটাল আছে, যেগুলো আমরা এই গ্রিন অরবিটাল হিসাবে দেখিয়েছি। প্রত্যেকটা কার্বনে একটা করে পি অরবিটাল আছে। পাশাপাশি এই পি অরবিটালগুলো বন্ডিং করে তিনটে পাই বন্ড ফর্মেশন করতে পারে। যখন দুটো পি অরবিটালের ওভারল্যাপ হয় দেখবে পাশাপাশি অরবিটালগুলোর ওভারল্যাপ হবে এবং দুটো করে পি অরবিটালের ওপরের লোব এবং নিচের লোব একসাথে জয়েন হয়ে একটা পাই বন্ড ফর্ম করে। তাহলে প্রত্যেকটা পাই বন্ডে দুটো করে করে পি অরবিটাল লাগছে এবং 6টা পি অরবিটাল রয়েছে। তো টোটাল 3টে পাই বন্ড ফর্মেশন হচ্ছে। এই হলো আমাদের পাই বন্ড স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি পাই স্কেলিটন অলসো। তো এখানে অন্যভাবে আমরা স্ট্রাকচারগুলো দেখিয়েছি। রেজোনেন্সের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দুভাবে পাই ইলেকট্রনগুলোর ক্লাউড শিফট হচ্ছে। প্রথম ছবিটায় দেখতে পাচ্ছ যে পাশাপাশি যে পাই বন্ডগুলো তৈরি হয়েছিল, অর্থাৎ পাই অরবিটালগুলো যেভাবে জয়েন হয়েছিল, তারপরের স্ট্রাকচারে আমরা দেখছি যে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে অরবিটালগুলো বন্ডিং করেছিল এখন চেঞ্জ হয়ে অন্য অরবিটালগুলোর মধ্যে বন্ডিং হচ্ছে। অর্থাৎ কোনো একটা পি অরবিটাল
হয়তো বাঁ দিকের অরবিটালের সাথে বন্ডিং করেছিল, ঠিক পরের স্ট্রাকচারে সে ডান দিকের অরবিটালের সাথে বন্ডিং করে নিচ্ছে। তো এই অবস্থায় আমরা পাই বন্ডগুলোকে বলছি লোকালাইজড পাই বন্ড। কিন্তু রেজোনেন্স প্রক্রিয়াটা যদি আমরা ফলো করি, তো রেজোনেন্স প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত পাই বন্ডগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে এবং সেই পাই বন্ডগুলো একটা রিংয়ের মতো ফর্ম করে যাচ্ছে এবং পুরো পাই ইলেকট্রনটা বেঞ্চের রিং বরাবর সার্কুলেট করছে। তো এই অবস্থাতে রেজোনেন্স হওয়ার ফলে পাই ইলেকট্রনগুলো হয়ে গেল ডিলোকালাইজড, অর্থাৎ আমরা এদেরকে বলছি ডিলোকালাইজড পাই বন্ড। তো এইভাবে আমরা স্ট্রাকচারে দেখতে পাবো যে পাই ইলেকট্রনগুলো রিংয়ের আকারে বেঞ্জিনের উপর ছড়িয়ে থাকছে, ডিস্ট্রিবিউটেড থাকছে ইকুয়ালি। কোনো বন্ডকেই তুমি সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড বলতে পারবে না, প্রত্যেকটা বন্ড অর্ডার সেম, প্রত্যেকটা বন্ড লেন্থ সেম। তো এটা রেজোনেন্সের কারণেই সম্ভব হচ্ছে, রেজোনেন্স ছাড়া এটা সম্ভব নয়। এবার আরেকটা আমরা এক্সাম্পল দেখব, নাইট্রেট আয়নের এক্সাম্পল। নাইট্রেট আয়নের ক্ষেত্রে কীরকম ডিলোকালাইজ হচ্ছে দেখো। আমরা প্রথমে নাইট্রেট আয়নের স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। একটা নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যে লোকালাইজড পাই বন্ডটা রয়েছে, বাকি দুটো অক্সিজেনে কিন্তু পি অরবিটালগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবার যখন রেজোনেন্স হবে, রেজোনেন্সে কি হচ্ছে, নাইট্রোজেনের সাথে প্রত্যেকটা অক্সিজেনই একবার একবার করে বন্ডিং হচ্ছে। তো মাঝখানের যে নাইট্রোজেনটা একবার এদিকের অক্সিজেনে বন্ড করলো, তারপরে সেকেন্ড অক্সিজেনটায় বন্ড করবে, তারপর থার্ড অক্সিজেনে বন্ড করবে। যখন রেজোনেন্স হবে তখন সম্পূর্ণ নাইট্রোজেন অক্সিজেন বন্ডগুলো পাই বন্ডগুলো ডিলোকালাইজ হয়ে যাবে এবং তখন দেখা যাবে যে নাইট্রোজেনের সাথে প্রত্যেকটা অক্সিজেনই ইকুয়ালি অল্প অল্প করে বন্ডিং করে রয়েছে, অর্থাৎ তিনটে অক্সিজেনের সাথে স্লাইড পার্শিয়াল যে বন্ড যেগুলো বলি আমরা, পার্শিয়াল বন্ড করে রয়েছে। তো এইভাবে আমাদের নাইট্রেট আয়নের ক্ষেত্রে পার্শিয়াল চার্জগুলো তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। আমরা এইভাবে অরবিটাল পিকচারের মাধ্যমে রেজোনেন্স হাইব্রিডগুলোকে ইন্ডিকেট করতে পারছি। তো তো এই পর্যন্ত আমরা রেজোনেন্স নিয়ে যেটুকু আলোচনা করলাম, আশা করি এই ভিডিওতে তোমাদের রেজোনেন্সের বেসিক আইডিয়াগুলো একটু ক্লিয়ার হয়েছে। কয়েকটা পয়েন্ট একটু রিক্যাপ করে দিই। প্রথম কথা, রেজোনেন্স যে ঘটনাটা ঘটছে এটা পাই ইলেকট্রন থাকতেই হবে মলিকিউলে, পাই ইলেকট্রন ছাড়া রেজোনেন্স হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে রেজোনেন্সের ফলে পাই ইলেকট্রনটা মলিকিউলের উপর ছড়িয়ে পড়ে এবং মলিকিউলের উপর পাই ইলেকট্রন ছড়িয়ে পড়ার জন্য মলিকিউলের স্টেবিলিটিও ইনক্রিজ করে। চার্জ যখন কোনো একটা পয়েন্ট থেকে সমস্ত মলিকিউলের উপর ছড়িয়ে পড়বে তখন মলিকিউলার স্টেবিলিটি ইনক্রিজ করবে। আর রেজোনেন্সের ফলে আমরা যে স্ট্রাকচারগুলো পাচ্ছি, রেজোনেটিং স্ট্রাকচার যাদেরকে বলছি, তাদের রিয়েল এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি নেই। রিয়েল এক্সিস্টেন্স হচ্ছে রেজোনেন্স হাইব্রিডটার। ওকে, তো এই পয়েন্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম। আশা করি তোমাদের রেজোনেন্সের বেসিক আইডিয়া খানিকটা ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।